প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাকাউন্টিং এর সবচেয়ে কঠিন অধ্যায় 10 যে আর্থিক বিবরণী, সেই আর্থিক বিবরণী এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকে এমসিকিউটা অনেক বড় হবে। একটা পর্বে আমি শেষ করতে পারবো কিনা জানি না, তবে একটা পর্বে যদি শেষ না হয় আমরা দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করব এবং দ্বিতীয় পর্বটাও দেখে নিব। ঠিক আছে। আর এখান থেকে এই এমসিকিউটা শিখলে তোমার সুবিধা হবে কি, তোমার ওই যে ম্যাথ করতে যে খুঁটিনাটি যে প্রবলেমগুলো হয়, যে সমন্বয়গুলোর সমস্যা হয় বা রেও মিলে কিছু কিছু এন্ট্রির সমস্যা হয়, সেগুলো কিন্তু সমাধান অবশ্যই খুব সহজেই এখান থেকে সমাধান পেয়ে যাবে। কারণ এখানে যে আলোচনাগুলো করব সেই আলোচনাগুলো কিন্তু ওর মধ্যে পাবে তোমরা। তাহলে দেখো, কোনটি পরিচালন আয় এখানে বলা আছে। তাইলে পরিচালন আয়, দেখো পরিচালন আয়কে আমরা প্রাপ্ত বাট্টা আর প্রাপ্ত কমিশন, এই দুইটাকে পরিচালন আয় বলে, এই দুইটাই পরিচালন আয় থাকে। তাহলে এখানে বাট্টা প্রাপ্তি রয়েছে, এটি পরিচালন আয়। ঠিক আছে। উপভাড়া অপরিচালন আয়, শিক্ষানবিশ সালামি অপরিচালন আয়, আর বিনিয়োগের সুদ এটাও অপরিচালন আয়। ঠিক আছে। কিন্তু পরিচালনা আয় হলো বাট্টা প্রাপ্তি আর কমিশন প্রাপ্তি, এই দুইটা। দীর্ঘমেয়াদী দায় কোনটি? দীর্ঘমেয়াদী দায় হলো বন্ধকি ঋণ। দেখো, পাওনাদার চলতি দায়, প্রদেয় বিল চলতি দায়, বকেয়া বেতন এটাও চলতি দায়, কিন্তু বন্ধকি ঋণ দীর্ঘমেয়াদী দায়। ওকে, তোমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারতেছো এখান থেকে। কোন নীতিতে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়? রক্ষণশীলতার নীতিতে। কিসের নীতিতে? রক্ষণশীলতার নীতিতে। কোনটি অনুপার্জিত আয়? অনুপার্জিত আয়কে বলা হয় অগ্রিম আয়। বুঝতে পারছো? অগ্রিম আয়। দেখো, কমিশন, শুধু কমিশন থাকলে এটি ব্যয় ধরতে হবে। প্রাপ্য কমিশন মানে কমিশন এখন কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো পাও নাই, এটা বকেয়া কমিশন। ঠিক আছে। প্রাপ্ত কমিশন, কমিশন অলরেডি পেয়ে গেছো, এটা তোমার জন্য আয়, একদম আয়, এটা কিন্তু বকেয়া নাই। ঠিক আছে। কিন্তু অগ্রিম প্রাপ্ত কমিশন, অগ্রিম প্রাপ্ত কমিশন, কমিশনটা অগ্রিম নিয়ে নিছো, তোমার এখনো কমিশন অর্জিত হয়নি কিন্তু অলরেডি তুমি নিয়ে নিছো, সেটাকে অনুপার্জিত আয় বলে। তো অনুপার্জিত আয় কারবারের দায় হিসেবে বিবেচিত হয়। তার মানে কি, আয়ের অগ্রিম অবশ্যই কারবারের দায় হিসেবে বিবেচিত হবে। বুঝতে পারছো? তাহলে কিন্তু এটি চলতি দায় হিসেবে যাবে। মিস্টার মতিনের 2018 সালে ব্যবসায় নেট মুনাফা 20,000 টাকা, আসবাবপত্র 1,30,000 টাকা, পাওনাদার 30,000 টাকা হলে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার কত? তাহলে দেখো, এখানে বলা আছে যে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার কত। তাহলে তার বিনিয়োজিত মূলধন মানে নেট মুনাফাকে মূলধন দ্বারা ভাগ করতে হবে। তো মূলধন কিভাবে পাবো? এখানে দেখো, এই যে আসবাবপত্র দেওয়া রয়েছে কত, 1 লাখ টাকা। এই আসবাবপত্র কি সম্পদ পাশে যাবে না? সম্পদ থেকে দায় বাদ দিলেই মূলধন বের হয়ে যায়। তাহলে দেখো, সম্পদ পাশে একটাই সম্পদ রয়েছে, আসবাবপত্র 1,30,000 টাকা, আর দায় পাশে রয়েছে একটাই দায় রয়েছে, পাওনাদার 30,000 টাকা। তাহলে 1,30,000 থেকে 1 লাখ টাকা বাদ দিলে 1 লাখ, 1,30,000 থেকে 30,000 টাকা বাদ দিলে থাকবে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকাই হবে মূলধন। আমরা বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হারের সূত্র জানি, নেট মুনাফা ডিভাইডেড মূলধন গুণন 100। তাহলে এই যে নেট মুনাফা 20,000, 20,000কে 1 লাখ দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, করলে 20% হয়ে যাবে। হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কি? ফলাফল নির্ণয় করা অন্যতম উদ্দেশ্য। জনাব নুরির কারবারের দেনাদার 23,000 টাকা অলিখিত ধারে বিক্রয়। অলিখিত ধারে বিক্রয় মানে এখানেও দেনাদার বৃদ্ধি পাইছে, হ্যাঁ, 5,000 টাকা ও কুরিন 2,000 টাকা হলে প্রকৃত দেনাদার কত? তাইলে আগে দেনাদার ছিল 23,000 টাকা, অলিখিত বিক্রয়ের ধারে বিক্রয়ের কারণে আরো 5,000 টাকা বাড়লো, তাইলে 13,000 আর 5,000 যোগ করলে কত হবে? 18,000। কিন্তু এর মধ্যে আবার 2,000 টাকা কুরিন ধরা হয়েছে। কুরিন ধরলে দেনাদার থেকে বাদ দিতে হয়। তাহলে 18,000 থেকে 2,000 বাদ দিলে কত হবে? 16,000 টাকা। তাহলে প্রকৃত দেনাদার হবে 16,000 টাকা। দেখো, তোমাদের জন্য কত ইম্পর্টেন্ট ক্লাসটা হতে যাচ্ছে। তোমরা কিন্তু তোমাদের আর্থিক অবস্থার বিবরণী অঙ্কগুলো করার সময় যে এই প্রবলেমগুলোই হয়, এই প্রবলেমগুলো কিন্তু সমাধান করতে পারতেছো এখান থেকে। ব্যবসায় থেকে মালিককে পৃথক বিবেচনা করা হয় ব্যবসায়িক সত্তা নীতি অনুসারে। মোট মুনাফা বলতে বোঝায় বিক্রয় মাইনাস ক্রয়। আসলে বিক্রয় মাইনাস ক্রয় না, এটা নেট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? তো এই সূত্রটা মনে হয় নাই যে নেট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, এই সূত্রটা নাই, এই জন্য বিক্রয় থেকে ক্রয় মাইনাস করলে মোট মুনাফা।
কোনটি চলতি সম্পদ? আমরা জানি দেখো ভূমি, আসবাবপত্র, যন্ত্রপাতি এগুলো সব স্থায়ী সম্পদ, কিন্তু সমাপনী মজুত পণ্য হলো চলতি সম্পদ। চলতি অনুপাতের আদর্শ মান হলো 2:1। চলতি অনুপাতের আদর্শ মান কত? 2:1। এরপর কোনটি সঠিক? মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায় না। মুনাফা মূলধনের পরিবর্তন ঘটায় না? অবশ্যই মূলধনের পরিবর্তন ঘটায়। মুনাফা হলে মূলধন বৃদ্ধি পায়, মুনাফা মূলধনকে হ্রাস করে না। মুনাফা হলে মূলধন বৃদ্ধি করে। মূলধন শুধু মুনাফা থেকে আসে? মূলধন শুধু মুনাফা থেকে আসে না, মূলধন থেকে শুধু মুনাফা আসে? ঠিক আছে, তাইলে মুনাফা আসে মূলধন থেকে, কিন্তু মূলধন মুনাফা থেকে আসে না। তাইলে এই যে কথাটা ওয়াকআউট হয়ে গেল, এটাও না। মুনাফা মূলধনকে বৃদ্ধি ঘটায়, এই কথাটা সঠিক। রিফা, স্টোরসের হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যাদি পাওয়া গেল। কি কি তথ্যাদি পাওয়া গেল? মোট মুনাফা 10,000 টাকা, নিট মুনাফা 8,000 টাকা, নিট বিক্রয় 1,00,000 টাকা। তো এখানে আমরা তিনটা তথ্য পাইলাম। এই তিনটা তথ্য থেকে কি কি প্রশ্ন করেছে আমরা একটু সেটা দেখে নেব। নিফাট স্টোরসের নিট মুনাফার হার কত? নিট মুনাফার সূত্র হলো নিট মুনাফা ডিভাইডেড নিট বিক্রয় গুণন 100। তাইলে এই যে 8,000কে 1,00,000 দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, কত হবে? 8% হবে। ওকে, কোন নীতির ভিত্তিতে আমরা ভবিষ্যতে সকল সম্ভাব্য ব্যয় বা ক্ষতিকে হিসাবভুক্ত করি? রক্ষণশীলতার নীতি অনুসারে। কোনটি চলতি দায়? দেখো ব্যবসায়িক ঋণ। ব্যবসায়িক ঋণ মানে যেটা আমাদের মানে পাওনাদারকে বলা হয়। ঠিক আছে, বন্ধক ঋণ, ব্যাংক ঋণ, সাধারণ সঞ্চিতি এগুলো দীর্ঘমেয়াদী দায়। ব্যবসায়িক ঋণ যেটাকে পাওনাদার বলা হয়, তাহলে এটি কি হবে? চলতি দায় হবে। পরিচালন ব্যয় কোনটি? দেখো মূলধনের সুদ। মূলধনের সুদ, অনাদায়ী পাওনা, বীমা প্রিমিয়াম। অনাদায়ী পাওনা আর বীমা প্রিমিয়াম এই দুটো হলো পরিচালন ব্যয়, আর মূলধনের সুদ অপরিচালন ব্যয়। বুঝতে পারছো? প্রত্যক্ষ পরিচালন ব্যয়। প্রত্যক্ষ পরিচালন ব্যয় হলো সেইগুলো যেইগুলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়। তাহলে ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায় নিঃসন্দেহে, আমদানি শুল্ক বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়, মজুরিও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়। তাহলে 1, 2, 3টাই অ্যান্সার হবে। তাহলে এখানে 1, 2, 3টাই অ্যান্সার হবে। এরপরে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, দেখো মেজান ট্রেডার্সের 31 ডিসেম্বর 2018 এর খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ। 10% বিনিয়োগ 1/7/2013, এখানে 20,000 টাকা। আমরা হিসাব করতেছি কত? 2018। তাহলে 1/7/2013 সালে বিনিয়োগ করেছে। আমাদের কিন্তু ওই 18 সাল পুরো বছরই হবে, তাহলে আমরা কিন্তু এই তারিখটা আর আমাদের দরকার হবে না। ঠিক আছে, 100% বিনিয়োগ 20,000 টাকা। বিক্রয় 1,00,000 টাকা এবং বিনিয়োগের সুদ 500 টাকা। আচ্ছা, উক্ত তথ্য অনুসারে মেজান ট্রেডার্সের বিনিয়োগের বকেয়া সুদের পরিমাণ কত? দেখো এটা 100% হবে না, এটা হবে বিনিয়োগ রয়েছে 20,000 টাকা মাত্র, তাই না? তো এখানে 5% হবে। এটা কত হবে? 5% হবে। আর এই সালটা ঠিকই 18ই হবে। এটা 18ই হবে। আর না, বিনিয়োগটা 10%ই হবে। 10%ই হবে। দেখো এই সালটা 18ই হবে। তাহলে দেখো যেহেতু 1/7/18 বলা আছে, তাহলে 31 ডিসেম্বর পর্যন্ত 6 মাস হবে। তাহলে 20,000 টাকা 10% হবে 2,000 টাকা। একে আবার 6 মাস মানে অর্ধেক করলে হবে 1,000 টাকা। কিন্তু বিনিয়োগের সুদ পেয়েছো তুমি 500 টাকা, আর বাকি রয়েছে আরো 500 টাকা। তাহলে বকেয়া রয়েছে 500 টাকা। ওকে, মেজান ট্রেডার্সের প্রত্যক্ষ পরিচালন আয়ের পরিমাণ কত? প্রত্যক্ষ পরিচালন আয়। প্রত্যক্ষ পরিচালন আয় হলো এই যে মোট মুনাফা নির্ণয় করতে যে আয় হয় সেটা। তাহলে বিক্রয়টা, শুধু বিক্রয় 1,00,000 টাকা। ওকে, রেজা অ্যান্ড সন্স এর প্রারম্ভিক মূলধন 1,50,000 টাকা, বিক্রয় মূল্য 2,00,000 টাকা, নিট মুনাফা 25,000 টাকা এবং উত্তোলন 35,000 টাকা। তাহলে আমরা এখানে 4টা ইনফরমেশন পেয়ে গেলাম। তো কি বলা আছে? রেজা অ্যান্ড সন্স এর নিট মুনাফা অনুপাত কত? নিট মুনাফা অনুপাত। তো নিট মুনাফাকে আমাদের অবশ্যই কি করতে হবে? মূলধন দ্বারা ভাগ করতে হবে। নিট মুনাফাকে মূলধন দ্বারা ভাগ করতে হবে। তো নিট মুনাফা কত রয়েছে? 25,000। 25,000কে আমরা যখন 1,50,000 দ্বারা ভাগ করব আর 100 দ্বারা গুণ করব, তখন রেজাল্ট আসবে 12.5%। ওকে,
রেজা অ্যান্ড সন্সের মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে? মালিকানা সত্ত্বের পরিমাণ দেখো, প্রারম্ভিক মূলধন আছে 1,50,000 টাকা, নেট মুনাফা রয়েছে 25,000 টাকা। তো 1,50,000 আর 25 যোগ করলে 1,75,000 টাকা হয়। 1,75,000 থেকে উত্তোলন 35,000 টাকা বাদ দিয়ে দেবো, বাদ দিলে কত হবে? 1,40,000 টাকা মালিকানা সত্ত্বের পরিমাণ। মিস্টার শামীমের কতিপয় হিসাবে জের নগদ 75,000 টাকা, মজুদ পণ্য 20,000 টাকা, অফিস সরঞ্জাম 20,000 টাকা এবং পাওনাদার 10,000 টাকা। মিস্টার শামীমের মূলধনের পরিমাণ কত? তাইলে সম্পদ থেকে আমাদের কি বাদ দিতে হবে? দায় বাদ দিতে হবে। তো সম্পদ কি কি রয়েছে? নগদ, মজুদ পণ্য, অফিস সরঞ্জাম। তাইলে 75,000, 20,000 আর হলো 20,000 যোগ করলে কত হবে? 1,15,000। 1,15,000 থেকে 10,000 দায় রয়েছে, বাদ দেব। তাহলে 1,15,000 থেকে 10,000 বাদ দিলে কত হবে? 1,05,000 টাকা। তাহলে এটি হলো মূলধন। মিস্টার শামীমের চলতি সম্পদের পরিমাণ কত? তো চলতি সম্পদ হলো নগদ আর মজুদ পণ্য, অফিস সরঞ্জাম, স্থায়ী সম্পদ। তাইলে 75 আর 20 কত হবে? 95। তাহলে 95,000 টাকা। পরিচালন আয় কি? আসবাবপত্র বিক্রয়? নো, ধারে বিক্রয়। এটা হতে পারে নগদে পণ্য বিক্রয়, এটাও হতে পারে। তাহলে 2 আর 3 হবে। ঠিক আছে, আসবাবপত্র বিক্রয়, এটি পরিচালন ব্যয় না। কোনটি সত্য? মুনাফা মূলধনের আবর্তন ঘটায়, মুনাফা মূলধনের হ্রাস ঘটায়, মুনাফা মূলধন শুধুই মুনাফা থেকে আসে, মুনাফা মূলধনে বৃদ্ধি ঘটায়। তাহলে মুনাফা মূলধনে বৃদ্ধি ঘটায় এটা। মোট মুনাফা হলো বিক্রয় মাইনাস ক্রয়। মোট মুনাফা হলো বিক্রয় মাইনাস ক্রয়। অপরিচালন আয়, অপরিচালন আয় হবে শিক্ষানবিশ সেলামি আর বিনিয়োগের সুদ। বিক্রয় হলো পরিচালন প্রত্যক্ষ আয়। ঠিক আছে, প্রত্যক্ষ পরিচালন আয়। তাহলে 1 আর 3 আনসার হবে। বিক্রয় 18,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য 2,500 টাকা, সমাপনী মজুদ পণ্য 1,700 টাকা, ক্রয় 13,400 টাকা এবং ক্রয় পরিবহন 700 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? তো আমরা জানি প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ করব, ক্রয় পরিবহনও যোগ করব। তাইলে 2,500 সাথে 13,400 যোগ করলে 15,900 হবে। এর সাথে আবার ক্রয় পরিবহন 700 যোগ করব, তাইলে 16,600 হবে। এখান থেকে আমাদের 1,700 বাদ দিতে হবে, বাদ দিলে 14,900 টাকা হবে। ঠিক আছে, আমরা বিক্রিত পণ্যে ব্যয় পেয়ে গেলাম। অবচয় হলো ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের যে অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে তাই। সম্ভাব্য অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয় কখন? দেনাদারের নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে এই ধারণা থেকে। যদি মোট মুনাফা 70,000 টাকা, পরিচালন ব্যয় 35,000 টাকা, অপরিচালন আয় 15,000 টাকা হয়, তবে নিট মুনাফা কত? তাইলে মোট মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করব, 70 এর সাথে 15 যোগ করলে 85 হয়। 85 থেকে পরিচালন ব্যয় বাদ দেব। ঠিক আছে, পরিচালন ব্যয় বাদ দেব 35,000 টাকা। তাইলে 85 থেকে 35,000 টাকা বাদ দিলে 50,000 টাকা। তো নিট মুনাফা 50,000 টাকা। কবির অ্যান্ড ব্রাদার্সে মোট লাভ হওয়া সত্ত্বেও নেট ক্ষতি হওয়ার কারণ কি হতে পারে? খরচ বৃদ্ধি হতে পারে। মোট লাভ হওয়ার পরে পরিচালন আয় বা ব্যয়, এগুলো পরিচালন ব্যয় যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে খরচ বৃদ্ধি হবে। কোনটি বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়? অফিস খরচ। দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, কাঁচামাল, পণ্য ক্রয়, এগুলো পরিচালন নয়, অফিস খরচটা পরিচালন। ঠিক আছে। পাওনাদার আর্থিক অবস্থা বিবরণী কোন অংশে থাকে? চলতি দায়। পাওনাদার হলো আর্থিক অবস্থা বিবরণী চলতি দায়ের মধ্যে থাকে। জনাব রহিমের হিসাবের বইতে বিশ্বনাথের হিসাব ডেবিট ব্যালেন্স 500 টাকার দ্বারা কি বোঝায়? রহিমের কাছে বিশ্বনাথের দেনা 500 টাকা। তারল্যের অনুপাত আমরা জানি চলতি সম্পদ ডিভাইডেড ও তারল্যের অনুপাত, তাই না? তরল সম্পদের অনুপাত। তাইলে চলতি সম্পদ থেকে প্রারম্ভিক মজুদ মজুদ পণ্য প্লাস অগ্রিম খরচ বাদ দিয়ে দেবো, দিয়ে চলতি দায় ভাগ করে দেবো। তাইলে এইটা রেজাল্ট হবে। নিট অপরিচালন আয়, অপরিচালন আয় মাইনাস অপরিচালন ব্যয় সমান নিট অপরিচালন আয়। বার্ষিক আর্থিক অবস্থার বিবরণী পূর্বে কি নামে ছিল? উদ্বৃত্তপত্র। আমরা যখন অঙ্ক করেছি, আমি কিন্তু 2009 ক্লাস 9-এ ছিলাম, 2010-এ ক্লাস 10-এ এবং 2011 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো তখন আমাদের উদ্বৃত্তপত্র লেখা লাগতো। আর পার্ট ছিল 3টা, তোমাদের মতো 3টা পার্ট। তোমাদের যেমন বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব আর আর্থিক অবস্থা বিবরণী, 3টা পার্ট না? আমাদের 3টা পার্ট ছিল, কিন্তু একটা হলো ক্রয় বিক্রয় হিসাব, আর একটা হলো লাভ ক্ষতি হিসাব, আর একটা হলো উদ্বৃত্তপত্র। তো ক্রয় বিক্রয় হিসাবে করা লাগতো আমাদের মোট মুনাফা পর্যন্ত, লাভ ক্ষতি হিসাবে করা লাগতো নেট মুনাফা পর্যন্ত, আর উদ্বৃত্তপত্রে মালিকানা সত্ত্ব সহ আর্থিক অবস্থার বিবরণী করা লাগতো। ঠিক আছে, এই উদ্বৃত্তপত্র আমরা করতাম। এখন তোমাদের এই উদ্বৃত্তপত্রেরই আপডেট ভার্সন আসছে আর্থিক অবস্থার বিবরণী। আয় বিবরণী বর্তমান নাম কি? বিশদ আয় বিবরণী।
কোনটি গ্রহণের ক্ষেত্রে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা প্রয়োজন? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটি করা প্রয়োজন? আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোগত সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কি বলে? আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী কি সরবরাহ করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে? আর্থিক তথ্য। বৃহদায়তাকার ব্যবসা প্রতিষ্ঠানে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে আর্থিক বিবরণী। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়তে আর্থিক বিবরণী প্রস্তুত করে কেন? ব্যবস্থাপনা দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের জন্য। ব্যবস্থাপনা দক্ষতা মূল্যায়নের অন্যতম ভিত্তি হলো আর্থিক বিবরণী। আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী আর্থিক বিবরণী কয়টি অংশ প্রস্তুত করা হয়? 5টি অংশে প্রস্তুত করা হয়। ঠিক আছে, 5টি অংশে। সেবাদানকারী প্রতিষ্ঠানের উদাহরণ কোনটি? বিজ্ঞাপনী সংস্থা। উৎপাদন প্রতিষ্ঠান, এটাও ব্যবসায় প্রতিষ্ঠান, যৌথ মূলধনী প্রতিষ্ঠান, এক মালিকানা, কিন্তু বিজ্ঞাপন এই সংস্থা হলো, এটা হলো সেবাদানকারী। সেবা প্রদানকারী ব্যবসায় আয় থেকে সেবা প্রদানের যাবতীয় ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? নেট মুনাফা পাওয়া যায়। নিচের কোনটি সঠিক? বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান মোট মুনাফা, এটাই সঠিক। পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রয়লব্ধ অর্থ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। পণ্য ক্রয় মাইনাস বিক্রয়কারী প্রতিষ্ঠানের নেট মুনাফা বাদ দিলে কিভাবে নির্ণয় করা হয়? মোট মুনাফা যোগ পরোক্ষ আয় সমান মাইনাস পরোক্ষ ব্যয় করলে নেট মুনাফা বের হয়ে যায়। পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানে নেট মুনাফা নির্ণয়ের জন্য মোট মুনাফার সাথে নিচের কোনটি যোগ করতে হয়? পরোক্ষ আয় যোগ করতে হয়, পরোক্ষ ব্যয় বিয়োগ করতে হয়। একটি সেবাদানকারী প্রতিষ্ঠানে আয় 50,000 টাকা, বিদ্যুৎ বিল 5,000 টাকা, ডিভিডেন্ড আয় 1,000 টাকা, মণিহারি 2,000 টাকা হলে নেট মুনাফা কত? তাহলে আয় থেকে বিদ্যুৎ বিল বাদ দেবো, 45,000 টাকা হয়ে যাবে। 1,000 টাকা ডিভিডেন্ড আয়, এটা আবার যোগ করবো, 46,000 টাকা হবে। এখান থেকে মণিহারি 2,000 টাকা বাদ দিব, তাহলে 46 থেকে 2,000 বাদ দিলে 44,000 টাকা হবে। বিক্রিত পণ্যের ব্যয় 16,800 টাকা, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 10% হলে বিক্রয় মূল্য কত? তাইলে বিক্রিত পণ্যের ব্যয়, স্যার এখানে কিন্তু এই 16,800 টাকা বিক্রয় নয়, হ্যাঁ, তাহলে আমাদের বলেছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 10% হলে, দ্যাটস মিন মুনাফা 10% আর বিক্রয় হলো 100%। যার উপর মুনাফা ধরতে বলবে সেটি হবে 100%, আর মুনাফা 10%, বিক্রয় তাহলে 100%, তাহলে নিঃসন্দেহে বিক্রিত পণ্যের ব্যয় হবে 90%। তাইলে আমাদের কাজ হলো এই 16,800-কে 90 দিয়ে ভাগ করব, 10 দিয়ে গুণ করব, করলে মুনাফা বের হয়ে যাবে। তাহলে ওই মুনাফার সাথে 16,800 যোগ করলে 18,667 টাকা হবে। ওকে, পরিচালন মুনাফা নির্ণয় করা যায় কোনটি দ্বারা? মোট মুনাফা যোগ পরিচালন আয় মাইনাস পরিচালন ব্যয়। বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপে কি নির্ণয় করা হয়? পরিচালন মুনাফা। সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটি সঠিক? আয় মাইনাস ব্যয় সমান নেট মুনাফা। বিশদ আয় বিবরণীতে তৃতীয় ধাপে কি প্রস্তুত করা হয়? নেট মুনাফা। নিচের কোনটি প্রত্যক্ষ পরিচালন আয়? প্রত্যক্ষ পরিচালন আয় বিক্রয়। নিচে কোনটি পরোক্ষ পরিচালন আয়? কমিশন প্রাপ্তি আর বার্তা প্রাপ্তি হলো পরিচালন আয়। নিচের কোনটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়? জাহাজ ভাড়া। প্রত্যক্ষ পরিচালন ব্যয় হলো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যেগুলো যায়, ঠিক আছে। ডক চার্জ প্রত্যক্ষ খরচ। নিচের কোনটি প্রত্যক্ষ পরিচালন ব্যয়? কারখানা ভাড়া ও বিদ্যুৎ। কারখানা ভাড়া ও বিদ্যুৎ এটাও প্রত্যক্ষ পরিচালন ব্যয়, এটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, ঠিক আছে, এটা মনে রেখো তোমরা। নিচের কোন খরচগুলো একই শ্রেণীভুক্ত? বিক্রয়, পরিবহন, মণিহারি, বীমা প্রিমিয়াম, এগুলো হলো সবই পরিচালন ব্যয়, বুঝতে পারছো? এগুলো সব পরিচালন ব্যয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন ধরনের ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়? পরিচালন ব্যয়, পরোক্ষ পরিচালন ব্যয়। উত্তোলনের সুদ অপরিচালন আয়। মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধন হতে বাদ যায় উত্তোলন। কোনটি মূলধন থেকে বিয়োগ করতে হয়? নেট ক্ষতি। মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্ত বের করার জন্য কোনটি যোগ করতে হয়? সাধারণ সঞ্চিতি। মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে কি নির্ণয় করা হয়? সমাপনী মূলধন। মালিক ব্যবসা হতে নগদ অর্থ বা পণ্য উত্তোলন করলে নিচের কোনটি সংগঠিত হবে? মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। 2018 সালে 31 ডিসেম্বর তারিখে বিমল সরকারের মূলধন ছিল 40,000 টাকা, নেট মুনাফা ছিল 10,000 টাকা, পণ্য উত্তোলন ছিল 2,000 টাকা, নগদ উত্তোলন ছিল 5,000 টাকা, অতিরিক্ত মূলধন ছিল 10,000 টাকা। সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ কত? তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে নেট মুনাফা যোগ করবো, তাহলে 40 আর 10 যোগ করলে কত হবে? 50। পণ্য উত্তোলন করছে, এটা বাদ দিব, 48 হবে। নগদ উত্তোলন করছে, এটা বাদ দিব, 48 থেকে 5 বাদ দিলে 43। অতিরিক্ত মূলধন নিয়েছে, এটা যোগ করব, তাইলে 43 আর 10 কত হবে? 53। তাইলে মালিকানা সত্ত্ব হবে 53,000 টাকা। ওকে, নিটল মোটরসের প্রারম্ভিক মূলধন 1,80,000 টাকা, অতিরিক্ত মূলধন 50,000 টাকা, উত্তোলন 35,000 টাকা, নেট মুনাফা 45,150 টাকা, আয়কর 5,000 টাকা, সাধারণ সঞ্চিতি 8,000 টাকা হলে সমাপনী মূলধন কত? তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব।
1,80,000 সাথে 50,000 যোগ করলে 2,30,000 টাকা হবে। উত্তোলন 35,000 টাকা বাদ দেবো, তাহলে 1,95,000 টাকা হবে। নিট মুনাফা 45,000 টাকা যোগ করব, তাহলে 2,40,150 টাকা হবে। আয়কর 5,000 টাকা বাদ দেবো, তাহলে 2,35,150 টাকা হবে। সাধারণ সঞ্চিতে 8,000 টাকা যোগ করবো, তাহলে 2,43,150 টাকা হবে। ওকে, 2,43,150। মালিকের মূলধন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায় কেন? মালিককে ব্যবসা হতে পৃথক বিবেচনা করা হয়। নির্দিষ্ট বছরে মালিক ও ব্যবসায় মুনাফা ভাগ হয়। এই দুইটা কারণই হতে পারে। ঠিক আছে। আর্থিক অবস্থা বিবরণীতে কয় স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়? 2 স্তরে। ঠিক আছে, 2 স্তরে। একটা হলো দায় এবং মালিকানা সত্ত্ব, আর একটা হলো সম্পদ পাশ। আর্থিক অবস্থা বিবরণী প্রথম স্তরে কোনটি লিপিবদ্ধ করা হয়? সম্পদ সমূহ। আর্থিক বিবরণীতে দ্বিতীয় স্তরে লেখা হয় দায় ও মূলধন। আর্থিক অবস্থা বিবরণী মোট দায়ের পরে কোনটি দেখানো হয়? মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত। শান্ত এন্টারপ্রাইজ চলতি দায় 36,500 টাকা, মোট দায় 86,500 টাকা এবং মালিকানা সত্ত্ব 1,32,500 টাকা হলে মোট সম্পদ কত? স্যার, মোট দায় হলো 86,500 টাকা চলতি দায়। তাহলে এখানে চলতি দায়ের সাথে মোট দায় যোগ করার দরকার নাই, কারণ মোট দায়ের মধ্যেই কিন্তু চলতি দায় অলরেডি চলে গেছে। তাহলে 86,500 আর 1,35,200 এই দুটা যোগ করব। তাহলে যোগ করলে হয় 2,21,700। এই আমরা জানি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, তাহলে দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে সম্পদ বের হয়ে যাবে 2,21,700। বিপুল রায় রাহাত এন্টারপ্রাইজ হিসাবরক্ষক পদে যোগ দিলে উক্ত প্রতিষ্ঠানের মালিক তাকে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেন। এজন্য বিপুল রায়ের করণীয় হলো স্থায়ী সম্পদকে আগে লিপিবদ্ধ করা। আর্থিক অবস্থার বিবরণীতে কোন ধরনের সম্পদ আগে লিপিবদ্ধ করা হয়? যেগুলো দ্রুত টাকায় রূপান্তর করা যায়, যেমন চলতি সম্পদ। সম্পদ ও দায় সমূহ সাধারণত কোন পদ্ধতিতে সাজানো হয়? তরল অগ্রাধিকার পদ্ধতিতে। তরল অগ্রাধিকার পদ্ধতিতে সর্বপ্রথম কি দেখানো হয়? চলতি সম্পদ। স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে প্রথমে আসে স্থায়ী সম্পদ। স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে কোনটি পরে লিপিবদ্ধ করা হয়? চলতি সম্পদ ও দায়। মোট লাভ বিক্রয় মূল্যের 7.5%। মোট লাভ 9,375 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের 7.5%, দ্যাটস মিন বিক্রয় মূল্য 100%, তাইলে মোট লাভ হবে 7.5%। তাহলে মোট লাভ যদি 7.5% হয়, তাহলে এই যে 9,375-কে 7.5 দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, করলে বিক্রয় বের হয়ে যাবে 1,25,000 টাকা। তোমরা ক্যালকুলেশন করে দেখো, 9,375-কে 7.5 দ্বারা ভাগ করো, ভাগ করে 100 দ্বারা গুণ করো, 1,25,000 টাকা হবে। ওকে, চলতি ও স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি দুটির মধ্যে সম্পর্ক কি? দুটি বিপরীতধর্মী। কল্যাণ এন্টারপ্রাইজের মূলধন 1 লাখ টাকা, অতিরিক্ত মূলধন 20,000 টাকা, নগদ হবে 40,000 টাকা, দেনাদার 17,000 টাকা, স্থায়ী সম্পত্তি 70,000 টাকা হলে সম্পদ ও দায়ের পার্থক্য কত হবে? তাহলে সম্পদ এবং দায়ের পার্থক্য। ওকে, তাহলে আমাদের মোট সম্পদ কত রয়েছে? নগদ তহবিল 40,000 টাকা, দেনাদার 17,000 টাকা, স্থায়ী সম্পত্তি 70,000। তাহলে 40, 17, 57, 57 আর 70, 1,27,000, 1,27,000, তাই না? কিন্তু মূলধন দেওয়া রয়েছে কত? 1,20,000। তো 1,20,000 থেকে 1,27,000 মাইনাস করলে বের হয় দায় মাত্র 7,000 টাকা। তাহলে সম্পদ এবং দায়ের পার্থক্য হবে 7,000 টাকা মাত্র। ওকে, ব্যবসায়ের কোন ধরনের সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্য বীমা করা হয়? চলতি ও স্থায়ী সম্পদ। কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের মালিক ব্যবসা হতে পৃথক? ব্যবসায় সত্তা নীতি অনুযায়ী। একটি ব্যবসায় প্রতিষ্ঠানে সামগ্রিক হিসাব কার নামে রাখা হয়? ব্যবসায় প্রতিষ্ঠানের নামে। মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ব্যবসায়ের জন্য কি? দায়। কোন নীতি অনুযায়ী মালিকের মূলধন ব্যবসায়ের জন্য একটি দায়? মালিকানা ব্যবসায়িক সত্তা নীতি অনুযায়ী। চলমান প্রতিষ্ঠান ধারণার মূল কথা হলো প্রতিষ্ঠানের বছরের পর বছর চলতেই থাকবে। আয় ও ব্যয়কে মূলধন এবং মুনাফা জাতীয় দুই শ্রেণীতে ভাগ করা হয় কোন নীতি অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। কোনটি স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়? মূলধন। ব্যাংক জমাতিরিক্ত মূলধন, ব্যাংক জমাতিরিক্ত চলতে দেয়। ঠিক আছে, তাহলে মূলধন। 31 ডিসেম্বর 2018 সালে রেওয়া মিলে 20% হারে বন্ধকি ঋণ 31/6/2018 50,000 টাকা লেখা আছে। ঋণের সুদ কত হবে? স্যার, 31/6/2018, দ্যাটস মিন জুলাই মাসের 31 তারিখে, জুন মাসের 1 তারিখ থেকে ধরতে হবে। তো জুন মাসের জুনের 31 পর্যন্ত চলে গেল, জুলাইয়ের 1 তারিখ থেকে ধরতে হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে 30 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 6 মাস। তো এই 50,000 টাকার 12% নিঃসন্দেহে 6,000 টাকা হবে। 6,000-এর অর্ধেক ধরতে হবে 3,000 টাকা। তাহলে ঋণের সুদ 3,000 টাকা। 1 জুলাই 15,000 টাকা 5% হারে ঋণ নেওয়া হলে 31 ডিসেম্বর আর্থিক বিবরণীতে কত টাকা ঋণের সুদ লিখতে হবে? তাহলে 15,000 টাকার 5% হবে 750 টাকা। 750 টাকার অর্ধেক ধরতে হবে 375 টাকা।
সাদিক স্টোরে রেওয়া মিলে ডেবিট দিকে সুনাম 25,000 টাকা দেওয়া রয়েছে। সমন্বয় বলা আছে সুনামের 1/10 অংশ অবলোপন করতে হবে। যে অংশ অবলোপন সেটি হলো বিশদ আয় বিবরণীতে যায়। এক্ষেত্রে অবলোপনকৃত অর্থ কত টাকা পরিমাণ, তাইলে রেওয়া মিল 25,000 টাকা। তো 25কে 10 দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা হবে সেটা 2,500 টাকা। 2018 সালে 1 এপ্রিল ব্যবসায়ের জন্য 1,000 টাকা ধার করা হলো, সুদের হার 11% এবং 18 সালে সুদ খরচ কত টাকা হবে? তাইলে 1,000 টাকার 11% হবে 110 টাকা। কত? 110 টাকা। সেটি 1 এপ্রিল, তাইলে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কত মাস হবে? 9 মাস। তাহলে 110কে 12 দিয়ে ভাগ করব, 9 দিয়ে গুণ করব, 82.5 টাকা আসবে। ওকে, রেওয়া মিলে 10% ঋণ 30,000 টাকা এবং সমন্বয়ে বর্ণিত 6 মাসের সুদ বকেয়া রয়েছে। আর্থিক বিবরণীতে কত টাকা ঋণ বাবদ বসবে? ঠিক আছে, 10% ঋণ বলা আছে, তাইলে 30,000 টাকার 10% 3,000 টাকা, কিন্তু 6 মাসের বকেয়া রয়েছে, আর্থিক বিবরণীতে 6 মাসেরই বসবে। তাহলে 3,000 টাকার অর্ধেক 1500 টাকা। ঠিক আছে, আর্থিক বিবরণীতে কত টাকা ও ঋণ বাবদ বসবে? ঋণ বাবদ 30,000 টাকাই বসবে। 1 জানুয়ারি 2018 সালে 6% হারে ঋণের পরিমাণ 50,000 টাকা। 1 জুলাই 2018 সালে 1,000 টাকা ঋণ পরিশোধ করা হলো। তাহলে 2018 সালে সুদের পরিমাণ কত? তাইলে 6% হারে 18 সালে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা 6 মাসের আগে সুদ ধরে নিই। তাহলে 5,000 টাকা 6 মাসের সুদ ধরলে 1 বছরের সুদ হবে 300 টাকা। তাহলে 6 মাসের হবে 150। স্যার, 6 মাসে 5,000 টাকা 6 মাসের 150, কিন্তু 6 মাস পরে 1,000 টাকা পরিশোধ করলো, আর বাকি থাকলো 4,000। তাহলে এই 4,000 আবার 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে 4,000 6% হবে 240, এর অর্ধেক হবে 120, তাই না? তাইলে 120 আর 150 270 হয়ে গেল। ঠিক আছে, এরপরে বলা আছে জনাব শওকতের ব্যবসায়ে 70,000 টাকা যন্ত্রপাতি আছে। যন্ত্রপাতি সম্পর্কে বলা হয়েছে এর উপর 5% অবশ্যই দেখাতে হবে। তাহলে সম্পত্তি হিসেবে কত টাকা দেখাইতে হবে? 70,000 থেকে 5% অবশ্যই কত? 3,500 বাদ দিতে হবে, 66,500 টাকা বাদ দিতে, 66,500, হ্যাঁ 66,500। ওকে, এরপরে বলা আছে কারবারে আসবাবপত্রের পরিমাণ ছিল 1,20,000 টাকা এবং 1/4/2018 সালে ক্রয় করা আসবাবপত্রের পরিমাণ 20,000 টাকা। আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধরা হলে বা বিশদ আয় বিবরণীতে কত টাকা অবশ্যই দেখাইতে হবে? স্যার, তাহলে 1 এপ্রিল 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করছো, এই 20,000 টাকার আসবাবপত্রের 10% অবশ্যই হবে 2,000 টাকা, কিন্তু 2,000 টাকা ফুল ধরা যাবে না, 9 মাসের ধরতে হবে। তাহলে 2,000কে 12 দিয়ে ভাগ করবো, 9 দিয়ে গুণ করবো, 1500 টাকা হবে। ওকে, আর বাকি যে 1 লাখ টাকা থাকলো, 1 লাখ টাকার 10% 10,000 টাকা। তাহলে এখানে এটা ও কারবারে আসবাবপত্রের পরিমাণ ছিল 1,20,000 টাকা। তাহলে এখানে দেখো ওদের অপশন অনুযায়ী কিন্তু এইটা প্রারম্ভিক হয়ে গেছে, বুঝতে পারছো? এটা প্রারম্ভিক হয়ে গেছে। যদি এখানে 1,150 টাকা অপশন থাকতো তাহলে 1,150 হতো, কিন্তু ওরা যেহেতু এটাকে প্রারম্ভিক ধরেছে, তাহলে 1,20,000 টাকা 10% 12,000 টাকা, আর পরে আরো 20,000 টাকার করে করছে, এটা 9 মাসের 1,500 টাকা। তাহলে 12,000 আর 1,500 13,500 টাকা। তো আজকে আমরা এতটুকুই রাখি, কারণ 105টা এমসিকিউ অলরেডি আলোচনা করেছি, ক্লাসটাও অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবে। নেক্সট ক্লাসেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি আলোচনা করব, তো অবশ্যই তোমরা অপেক্ষায় রাখবে। ঠিক আছে।